RRM স্টিল নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুক্তাদির অনেক দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে স্টুডিওতে আছেন গ্লোবাল টেলিভিশনের প্রধান সম্পাদক নাজমুল আশরাফ এবং এনটিভির বার্তা প্রধান জহিরুল আলম। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে। নাজমুল আশরাফ, আজকে জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশন তাদের রিপোর্টটি প্রধান উপদেষ্টার কাছে সাবমিট করেছেন। আলোচনায় যাওয়ার আগে আমি আপনার কাছ থেকে একটি ইনফরমেশন জানতে চাই। নাজমুল আশরাফ, হাইকোর্টে জানেন কতদিনের ছুটি থাকে সব মিলিয়ে, হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে? এক্স্যাক্টলি আমি ঠিক বলতে পারছি না, কয়েক মাস সম্ভব। আমি আপনাকে ইনফরমেশন দেই, টোটাল 6 মাস। 6 মাস, 6 মাস থাকে। হাইকোর্টের ক্যালেন্ডারে তাদের অবকাশকালীন ছুটি হচ্ছে 62 দিন। সরকারি আরও ছুটি, রোজার ঈদ, কোরবানি ঈদ মিলে টোটাল হচ্ছে 79 দিন। শুক্রবার এবং শনিবার মিলে হচ্ছে 104 দিন, টোটাল 183 দিন। আচ্ছা, আলোচনায় ফিরছি কারণ আজকে সংস্কার কমিশন রিপোর্ট সাবমিট করেছে। আমি একটু জানতে চাই যে বহুল আলোচিত বিচার বিভাগ সংস্কার কমিশন রিপোর্টে 28টি সুনির্দিষ্ট প্রস্তাবনা সহ বেশি কিছু উপবিধান সংযুক্ত করা হয়েছে। লক্ষণীয় বিষয় হলো শুরুতেই সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ ও শৃঙ্খলার বিষয় রাখা হয়েছে। কেন? ধন্যবাদ আপনাকে। দেখেন, সংস্কার তো বিভিন্ন খাতে হচ্ছে, অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে এবং এই সংস্কার কমিশনগুলো ডিসেম্বরের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা, সেটি গিয়ে সময় বাড়িয়ে জানুয়ারিতে আনা হলো। জানুয়ারিতে কিছু কমিশন রিপোর্ট দিয়েছে, এখন তখনও বলা হয়েছে যে এগুলো প্রাথমিক রিপোর্ট, তারপর আবার চূড়ান্ত রিপোর্ট দেবে ফেব্রুয়ারিতে। আজকে আবার 2টি কমিশন রিপোর্ট দিয়েছে। সব ঠিক আছে। এখন বিভিন্ন কমিশন তারা যেই সংস্কারগুলো প্রস্তাব করছে সেগুলোর ব্যাপারে একটা জাতীয় ঐক্যমত্য হতে হবে, সব দলের সাথে আলোচনা হবে এবং তারপর কিভাবে বাস্তবায়ন হবে সেটিও নিশ্চয়ই ঐক্যমতের ভিত্তিতে ঠিক হবে। এই সরকার বাস্তবায়ন শুরু করে দিয়ে যাবে নাকি শুধু প্রস্তাবগুলো তৈরি করে দিয়ে যাবে? যদি শুরু করে দিয়ে যায় তাহলে কতটুকু শুরু করবে, কতটুকু পরের সরকারের জন্য রাখবে, এবং তারা যদি এই সংস্কারগুলি শুরু করে সেটা কিসের ভিত্তিতে? অনেকগুলো সংস্কারের প্রস্তাবের সাথে সংবিধান জড়িত, সংবিধান সংশোধনের ব্যাপার আছে, নতুন আইন প্রণয়নের ক্ষেত্রে এবং সংবিধান সংশোধনের ক্ষেত্রে সংসদের অনুমোদনের ব্যাপার আছে। সেগুলো হয়তো পরে ঐক্যমত্যের ভিত্তিতে পরবর্তী সংসদে অনুমোদন করা হবে। কিন্তু এর আগে যেসব কমিশন সংস্কার প্রস্তাব দিয়েছে সেগুলো নিয়ে আমরা ব্যাপক আলোচনা শুনেছি, পক্ষে বিপক্ষে। অনেকগুলো ক্ষেত্রে একরকমের ঐক্যমত আছে। যত রকমের প্রতিক্রিয়া আমরা পেয়েছি বিভিন্ন দল এবং মহল থেকে এবং যারা বিশেষজ্ঞ বিভিন্ন খাতের তাদের কাছ থেকে, তাতে করে খুব কম বিষয়ে সবার ঐক্যমত দেখেছি আমরা। যখন আনুষ্ঠানিকভাবে সব দলের সাথে আলোচনা হবে বা অন্যান্য যারা অংশীজন তাদের সাথে আলোচনা হবে, তখন গিয়ে কতটুকু টেকে, মানে সবগুলো প্রস্তাবের মধ্যে কতগুলো সবাই একমত হলো, তারপর আসে বাস্তবায়নের প্রশ্ন। এখন বিচার বিভাগ এবং জনপ্রশাসন খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি বলি রাষ্ট্রের 2টি বড় অঙ্গ, নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগ, এই 2টির সংস্কার খুবই প্রয়োজন। এবং যেটা আপনি বলছিলেন যে আমাদের উচ্চতর আদালত বছরে 6 মাস ছুটিতে থাকে, এটা হচ্ছে ওই ব্রিটিশদের যেই বিধান সেটা মেনে চলে। ব্রিটিশরা এত দূর থেকে এসে আমাদের দেশ চালাতো, প্রশাসন করতো, তারা তাদের বাস্তবতা অনুযায়ী সেইভাবে এইগুলো ঠিকঠাক করেছিল যে তারা 6 মাস দেশে থাকবে, 6 মাস নিজ দেশে চলে যাবে, তাদের সুবিধা অসুবিধা এসব চিন্তা করে। এত বছর পর ব্রিটিশরা তো বহু আগে চলে গেছে, পাকিস্তানেরও চলে গেছে, বাংলাদেশিরা 53 বছর ধরে দেশ শাসন করছে, এখনও এরকম অদ্ভুত নিয়ম কেন? এত বড় ছুটি। এবং আমাদের দেশে মামলার যে জট, সেটি বিচারিক আদালত থেকে সর্বোচ্চ আদালত পর্যন্ত আমরা জানি 44 লাখ মামলার জট আছে এবং প্রতিনিয়ত এই মামলার সংখ্যা বাড়ছে। এই অভ্যুত্থানের পরবর্তীতে বহু মামলা আরও যুক্ত হয়েছে, আগের মামলা আছে। এই মামলা নিষ্পত্তি করার জন্য আদালতের সক্ষমতা, সেটি বিচারিক আদালত এবং উচ্চ আদালত মিলিয়ে আমাদের অবকাঠামো সুবিধা, বাজেট, জনবল এবং বিচারপতির সংখ্যা নিম্ন আদালতে এবং উচ্চ আদালতে, এগুলোর ব্যাপক ঘাটতি আছে। তার মধ্যে যখন আপনি এত ছুটি কাটাবেন সেটা তো আরও দীর্ঘায়িত হবে। এটি একটি বিষয়। এই ছুটির ব্যাপারে কমিশন কোনো প্রস্তাব করেছে কিনা, করে নাই। তার মানে একটা বড় জায়গা তারা ঠিক রেখে দিয়েছেন। কিন্তু যেটা বলছিলাম যে রাষ্ট্রের 2টি গুরুত্বপূর্ণ অঙ্গ, নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগ, এই 2টির সংস্কার খুবই জরুরি। এবং কত মাত্রার সংস্কার প্রস্তাব তারা করেছেন এবং কতগুলোর ব্যাপারে জাতীয় ঐক্যমত্য হবে এবং সেগুলো কবে কীভাবে বাস্তবায়ন হবে, তার সুফল লোকজন কী পাবে, দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার। কিন্তু এটুকু বলা যায় যে 3 অঙ্গের মধ্যে আমরা যদি বাকি 2 অঙ্গ
জনস্বার্থে কাজ করে না, গণতান্ত্রিকভাবে সব কিছু করে না, জনগণের আশা আকাঙ্ক্ষার স্বার্থের পরিপন্থী কাজ করে, দুর্নীতি অনিয়ম থেকে শুরু করে যা কিছু আমাদের রাজনীতিতে, আমাদের শাসন ব্যবস্থায়, আমাদের বহু বছরের লেগেসি সেটা আমরা টানছি, সেই জায়গায় আপনি 3টা অঙ্গকেই পরিশুদ্ধ করবেন, এটা যেমন প্রয়োজন। যদি বলেন যে কোত্থেকে শুরু করব, সেটা বিচার বিভাগ থেকে শুরু করা উচিত। বাকি 2 অঙ্গ যদি, রাষ্ট্রের বাকি 2 অঙ্গ যদি সঠিক দায়িত্ব পালন না করে, জনস্বার্থে কাজ না করে, আইনানুগ কাজ না করে, ন্যায় বিচারের পক্ষে না থাকে, জনস্বার্থের পক্ষে না থাকে, বিচার বিভাগ হচ্ছে একমাত্র রেমেডি। সেখানে গিয়ে আপনি সেই আপনার পাবেন, সমাধানটা পাবেন, আপনি সেখানে যেতে পারেন। কিন্তু বিচার বিভাগের যে সীমাবদ্ধতা, একই সাথে বিচার বিভাগের উপর নির্বাহী বিভাগের যে প্রভাব, আইন বিভাগের যে প্রভাব, এই 3 বিভাগের মধ্যে সমন্বয়ের যে ঘাটতি, এগুলো আমরা বহু বছর ধরে দেখে আসছি। সেই জায়গাগুলোতে কী কী প্রস্তাব দিয়েছে বিস্তারিত পড়লে হয়তো আমরা জানতে পারবো। তবে এই 2টি ক্ষেত্রে সংস্কার প্রস্তাবকে আমি মনে করি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করে বাস্তবায়ন করা শুরু করা উচিত। তাহলে এই অভ্যুত্থান, সংস্কার, নতুন রাজনীতি, নতুন বাংলাদেশ, নতুন আকাঙ্ক্ষা, নতুন স্বপ্ন, জনগণের অধিকার, যেটি প্রধান উপদেষ্টা বলেছেন যে এগুলো বাস্তবায়ন হলে জনগণ অধিকার ফিরে পাবে। কিন্তু আমরা তো কথা অনেক শুনি, সেগুলোর ফল জনগণ কিভাবে কবে পাবে সেটি নিয়ে অনেক অনিশ্চয়তা আমরা অতীতেও দেখেছি। এখনও যে খুব নিশ্চয়তা আমি পাচ্ছি বা আমরা পাচ্ছি তা না, কিন্তু আমরা আশা করতেই পারি এবং সেই আশা নিয়ে আমাদের আগাতে হবে। ধন্যবাদ। আমরা একটু জহিরুল আলমের কাছে জানতে। জহিরুল আলম, আরেকটি প্রস্তাবনা আছে বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের স্থায়ী বেঞ্চের সুপারিশ, কতটা যৌক্তিক? আসলে আমরা অনেক বেশি উচ্চাভিলাষী চিন্তা নিয়ে পথ চলছি। গণ অভ্যুত্থানের পরে একই সঙ্গে এই 5-6 মাসের মধ্যে যে পরিমাণ ওভারহলিং বা যে পরিমাণ রাষ্ট্র মেরামত বা যে পরিমাণ পরিবর্তন বা সংস্কারের স্বপ্ন আমরা দেখছি, এটা আমার কাছে খুব রিয়েলিস্টিক মনে হয়নি। রিয়েলিস্টিক মনে হয় না এই কারণে যে আপনার অর্ধ শতকের পুঞ্জীভূত যে মিসম্যানেজমেন্ট এবং 15 বছরের স্বৈরশাসনের যে কনসিকুয়েন্স, যে কালমিনেশন, এখান থেকে উত্তরণের জন্য আমরা অনেক কিছু করে ফেলব বলে প্রতিশ্রুত হয়েছি এবং আমরা প্রচুর পরিমাণে সংস্কার কমিশন গঠন করেছি। খুবই ভালো ভালো কথা বলছি। আমাদের 3 জনকেও যদি বসায় দেন 3টা কমিশনের দায়িত্ব দিয়ে, পসিবলি অ্যান্ড লাইকলি আমরাও খুব কয়েকটা সুন্দর সুন্দর প্রস্তাবনা আপনাকে দিয়ে দিতে পারবো। কিন্তু ডিফিকাল্টি হচ্ছে যে এগুলো আমার মধ্যে ইমিডিয়েসির একটা ব্যাপার আছে এবং আর্জেন্সি একটা ব্যাপার আছে, একটা কন্টিনজেন্সি প্ল্যানের ব্যাপার আছে। আপনার অন্তর্বর্তী সরকার যে দায়িত্ব নিয়ে এসেছে, সে দায়িত্বে অবশ্যই তারা সংস্কার করবেন, বাট সেই সংস্কারগুলো হতে হবে যেগুলো ফিজিবল, যেগুলো বাস্তবায়নযোগ্য, যেগুলো ইমিডিয়েট রেজাল্ট ওরিয়েন্টেড। এই ধরনের চিন্তা থেকে যদি ওনারা আগাতেন, আমি মনে করি সেগুলো বাস্তবসম্মত হতো। এখন সুনির্দিষ্টভাবে যদি আমরা আসি, প্রত্যেকেই অনেক জ্ঞানগর্ভ বিস্তৃত আলোচনার ভিত্তিতে আপনার এই কমিশনগুলো রিপোর্ট দিচ্ছে। আপনি আজকে জনপ্রশাসন এবং বিচার বিভাগের কথা বলছেন এবং এগুলো কিন্তু ওয়েল থট অফ। এগুলো অবশ্যই যে এতদিন যে কখনো আলোচিত হয়নি তা কিন্তু নয়, কিন্তু আপনার বাস্তবায়নের ক্ষেত্রে আমরা দেখা যায় যে এই বাস্তবায়নের ক্যাপাসিটিটা আমরা কতটা ধারণ করছি। সুতরাং ওভারঅল একদিনের মধ্যে, 2-1 মাসের মধ্যে বা 2-1 বছরের মধ্যে সব পরিবর্তন আনা যাবে এমন নাম মেনে যদি আপনার শর্ট লিস্টেড কিছু সংস্কারের প্রস্তাবনা আসতো, যেগুলো স্বল্প সময়ের মধ্যে বাস্তবায়নযোগ্য, মধ্যমেয়াদে দীর্ঘমেয়াদেগুলো রেখে দেওয়া, এবং ওইভাবে যদি আমরা আগাই, আমার মনে হয় যে এগুলো যে বাস্তবসম্মত হবে। এখন বিচার বিভাগের কথা যদি বলেন যে জাস্টিস ডিনাইড, জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড, আমাদের আশা ভাই বলেছেন যে আমাদের কোর প্রবলেম হচ্ছে, আমাদের সংকটের মূল হচ্ছে যে ন্যায় বিচার নাই সমাজে। আপনি রাস্তার মধ্যে যান, আপনাকে ধরে যদি কেউ একটা চপেটাঘাত করে, আপনি কিন্তু এটার পাল্টা কোনো প্রতিকার পাবেন না। আপনি কোথায় যায় আপনার এটা কমপ্লেন করবেন, অনেকে আছে মান সম্মান বাঁচানোর জন্য হয়তো এটা একটা চেপে যাবে। এই যে ন্যায় বিচার না পাওয়ার যে একটা কালচার তৈরি হয়েছে, সেটা জনজীবন থেকে শুরু করে আদালত পর্যন্ত বিস্তৃত। এবং আপনি উচ্চ আদালতের কথা বললেন, এই উচ্চ আদালত যখন দিন রাত, এবং ডেফিনেটলি তাদের রিসোর্সের অভাব আছে, তারা জাস্টিস যদি ডেলিভারি করতেও চান তারা সেটা করতে পারবেন না, তাদের কনস্ট্রেন্ট আছে নানা ধরনের। এই কনস্ট্রেন্টগুলোকে ওভারকাম করার জন্য প্রথম কথা হলো যে আপনার রিসোর্স অ্যাভেলেবেল করতে হবে। রাষ্ট্রকে চিন্তা করতে হবে যে আমার প্রথম দায়িত্ব হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, মানুষের মনে আস্থা স্থাপন করা, এবং আমলাতন্ত্র যেটা গভর্ন করে দেশকে, সবচেয়ে বড় লুপহোল হচ্ছে যে গভর্নেন্সের প্রবলেম।
আমরা সুশাসন নাই, এই কথা আমরা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলছি। তাহলে সুশাসনের জন্য এই আমলাতন্ত্র, এই যে ট্রেডিশনাল আমলাতন্ত্র, সেখানে কি পরিবর্তন আসছে? এখন আপনি ধরেন যে জনপ্রশাসনের সেই মানে আপনার সুপারিশগুলো আছে, এই সুপারিশগুলো তো নতুন কিছু না, কিন্তু দৃশ্যমান একেবারে কি বলবো যে খুবই তাক লাগিয়ে দেওয়ার মতো, চমক লাগিয়ে দেওয়ার মতো কি সিদ্ধান্ত আমরা দেখেছি প্রশাসনের মধ্যে, তেমন কিন্তু কিছু দেখিনি। সেই পুরনো ব্যবস্থায় কিন্তু কায়েম আছে, পুরনো লোকজনই কিন্তু কাজকর্ম করছে, শুধু এধার কামাল ওধার হয়েছে। কিন্তু একটু প্রশ্ন করি আপনাকে জহিরুল আলম, জনপ্রশাসন সংস্কার কমিশন যে সুপারিশটা করেছে ডিসির পদবি পরিবর্তন ও তাকে মামলা গ্রহণের ক্ষমতা দেওয়ার প্রস্তাব দিয়েছেন, আমার প্রশ্ন হচ্ছে এর মাধ্যমে আমলাতান্ত্রিক জটিলতা কমবে না বাড়বে? বাড়বে, কারণ আপনি এখন অন্তর্বর্তী সরকারের দৃষ্টি থেকে আপনি এটা দেখছেন, কিন্তু আপনাকে ফোরসাইট থাকতে হবে, আপনাকে মানে কি বলবো যে ফার রিচিং ইম্প্যাক্ট দেখতে হবে। যখন একটা দেশে একটা ইলেকশন হবে তখন ডিসির সঙ্গে আপনার জনপ্রতিনিধি বলেন, স্টেক হোল্ডার বলেন, রাজনৈতিক সিভিল সোসাইটি, এই মানে দুনিয়ার যত স্টেক হোল্ডার আছে, এই স্টেক হোল্ডারদের সঙ্গে যে কনফ্লিক্টটা, এই কনফ্লিক্ট রিজলভ করার ক্যাপাসিটি একজন ডিসির কিন্তু নাই আমাদের। সুতরাং আমাদেরকে চিন্তা করতে হবে যে প্রথমে একটা সুষ্ঠু গভর্নেন্স সিস্টেম তৈরি করতে হবে। ডিসিকে আপনি ওভার এম্পাওয়ার্ড করে দিবেন, ওনার সেই কনফ্রন্ট করার, রাজনৈতিক প্রতিনিধিদেরকে কনফ্রন্ট করার মতো ক্যাপাসিটি আছে? সেই ক্যাপাসিটি কি মানে আমাদের যারা লেজিসলেটিভে যারা থাকবেন, যারা সংসদে থাকবেন, তারা কি সেই এম্পাওয়ারমেন্টে বিশ্বাস করেন? যে না, ডিসিকে হয়তো কাগজে কলমে আপনি ক্ষমতা দিলেন, ইউএনএকে ক্ষমতা দিলেন, কিন্তু দেখা যায় যে ইউএনএকে যে একজন ওখানে স্থানীয় একটা জনপ্রতিনিধি অ্যাসল্ট করছে, হ্যাঁ, ধমক দিচ্ছে, এবং ওখানে যে তাকে একটা কাজ করাতে বাধ্য করছে, যে হাউ ইউ মানে মেক দেম কমপ্লাই। কিন্তু কমপ্লায়েন্সের ক্ষেত্রে একটা বড় ধরনের আমি বাধা দেখতে পাই। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি বললেন যে মানে হাইকোর্টেরকে জাস্টিসকে আরও অ্যাভেলেবেল করার জন্য সেগুলোকে আরও ব্রাঞ্চ করা, তাই না, বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের স্থায়ী ব্রাঞ্চ, এটা তো হয়েছিল এক সময়, তাই না? জেনারেল এরশাদের সময় এটা করেছিলেন। এখন এটাকে কেন বাস্তবায়ন করা যায়নি? সেখানেও কিন্তু রিসোর্স কনস্ট্যান্ট আছে। আপনি এখানেই কিন্তু এনাফ ম্যান পাওয়ার নাই। এখানে মানে আদালতে আইনজীবী থেকে শুরু করে বিচারপতি পর্যন্ত এবং বিচার ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট মানুষ যারা কাজ সার্ভিস ডেলিভারি করবেন, সেখানে কনস্ট্যান্ট আছে। আপনি ওইখানে যে যদি আপনি করেন কি বলে যে ব্রাঞ্চ খোলেন, সেই ব্রাঞ্চটা খুলে সে এফিসিয়েন্সি, জাস্টিস ডেলিভারি করার এফিসিয়েন্সিটা আপনার অর্জন। আপনি দেখেন যে এই পরিবর্তনের পরে, গণঅভ্যুত্থানের পরে বিচারপতি নিয়োগ করা হয়েছে, তো আমরা কোনো একটা সিদ্ধান্ত আনকন্ট্রোভার্সিয়াল কি থাকছে? এই বিচারপতিদের নিয়োগ নিয়ে কি সবাই খুবই হ্যাপি যে না ঠিক আছে, ওকে, অতঃপর আমরা সুখে শান্তিতে ওনাদেরকে নিয়োগ করলাম এবং মানে আমরা কি বলে ন্যায় বিচার পেতে লাগলাম? বিষয়টা তো এরকম না, খুব দ্রুত গতিতে হয়েছে। এটা কিন্তু একটা প্রসেস আমরা এস্টাবলিশ করার দরকার ছিল, কিন্তু উই ডিডন্ট ফলো দ্যাট মানে প্রসেস। আমরা এই বিচারপতি নিয়োগের প্রসেসটা ফলো করা, রাষ্ট্রপতির ক্ষমতা কীভাবে ফলো করা, নির্বাহী বিভাগ কতখানি পাওয়ার এক্সারসাইজ করবে, সেটাকে কন্টেইন করার মতো ক্যাপাসিটি আমরা আছে কিনা, একটা ব্রাঞ্চ আরেকটা ব্রাঞ্চকে যখন কনফ্রন্ট করবে তখন রিজলভ করবে কে, সংকট রিজলভ করবে কে? সেখানে আপনার সংসদীয় ব্যবস্থায় বা যে আপনার লেজিসলেটিভের ক্ষমতা কতটুকু আছে, অল আর ডিবেটেবল, অল আর কোশ্চেনেবল। সুতরাং আমি মনে করি যে এখন দেশের যে অবস্থা, সেখানে হয়তো যে মিনিমাম পসিবল ইমপ্লিমেন্টেবল সংস্কার নিয়ে আমার মনে হয় অন্তর্বর্তী সরকারের চিন্তা করা উচিত, হুইচ ক্যান আলটিমেটলি মানে কি বলবো যে প্রোডাক্টিভ হবে, যখন একটা সুষ্ঠু রাজনৈতিক ব্যবস্থা, তাও তো এটা ওভারনাইট হবে না, একটা চর্চার মধ্য দিয়ে আসবে। আপনার এখন দরকার হচ্ছে কি মানুষের জনজীবনের সংকট দূর করা, মানুষকে ইকোনমিক ক্রাইসিস দূর করা। আপনি সকাল সন্ধ্যায় যদি সংস্কার নিয়ে আলাপ করতে থাকেন, উইল দ্যাট বি ভেরি প্রোডাক্টিভ? উইল দ্যাট বি ভেরি মিনিংফুল? আমরা সকাল সন্ধ্যা ডিবেট করছি এখানে সংস্কার নিয়ে, আরে আপনার তো জনজীবনের সংকট, আইন শৃঙ্খলার সংকট, আপনার কি বলে যে বেসিক রাজনৈতিক স্থিতিশীলতার সংকট, সেগুলো আগে। আমাদের একটা বিরতির সময় হয়েছে, আমরা বিরতি থেকে ফিরে এসে আবার শুনবো। প্রিয় দর্শক, RRM স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণের একটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। RRM স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে স্টুডিওতে আছেন গ্লোবাল টেলিভিশনের প্রধান সম্পাদক নাজমুল আশরাফ এবং NTVর বার্তা প্রধান জহিরুল আলম। নাজমুল আশরাফ, আপনার কাছে যাই, বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার কথা বলা হয়েছে, কেন প্রয়োজন? এটা অবশ্যই প্রয়োজন, এবং এটা বিচার বিভাগ যখন পৃথকীকরণ হলো মাজদার হোসেন মামলার রায় হিসেবে, তখন থেকে এটা বলা হচ্ছে। সেই পৃথক সচিবালয়, পৃথক বাজেট, পৃথক জনবল, বিচারিক আদালত থেকে শুরু করে উচ্চ আদালত, সেগুলো কিন্তু আমরা দেখি নাই। নিম্ন আদালত বা বিচারিক আদালত তো এখনও আইন মন্ত্রণালয়ের অধীনে, তার মানে রাজনীতিবিদদের অধীনে। তো সেখানে আপনি কিভাবে আশা করেন যে ন্যায় বিচার হবে, স্বচ্ছ বিচার হবে, কোনো রাজনৈতিক প্রভাব থাকবে না? উচ্চ আদালত কাগজে কলমে স্বাধীন, আলাদা।
সেখানে কিভাবে রাজনৈতিক প্রভাব পড়ে বিচারক নিয়োগ থেকে শুরু করে এই যে সুপারিশ ওনারা দিল একটা বড় জায়গা, আমি জানি না নির্দিষ্টভাবে কি বলা হয়েছে, বিচারক নিয়োগ, যেটি জহিরুল আলম বলছিলেন, মানে বিচারক নিয়োগ দিয়েই কিন্তু সংকটটা শুরু হয়। বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে, ন্যায় বিচার নিশ্চিত করবে, তার প্রধান শর্ত হচ্ছে আমি কাকে বিচারক বানাচ্ছি। আমি যদি দলীয় লোকদেরকে বিচারক বানাই, দলীয় বিবেচনায় বিচারক বানাই, অযোগ্য লোককে বিচারক বানাই, সঠিক প্রক্রিয়ায় বাছ বিচার না করে যে কাউকে বিচারক চেয়ারে বসিয়ে দেই, তার কাছ থেকে আমি কী ন্যায় বিচার আশা করব? তো আমাদের নিম্ন আদালত, উচ্চ আদালত পুরোটাই তো এইভাবে চলেছে এতদিন। সংস্কারের মাধ্যমে আপনার বিচারক নিয়োগ প্রক্রিয়াটা স্বচ্ছ হওয়া উচিত এবং শতভাগ ন্যায় বিচার নিশ্চিত করবেন এরকম মানুষ যতভাবে সম্ভব যাচাই বাছাই করে নিয়োগ দেওয়া উচিত। এই সরকার এসে সংস্কার করে সব কিছু উল্টায় পাল্টায় ফেলার চেষ্টা করছে, বলছে এখন পর্যন্ত মানে ফলাফল এখন পর্যন্ত কিছুই নাই। আমি বলছি যে সংস্কারের ফলাফল এখন পর্যন্ত গবেষণা, প্রস্তাব, পরামর্শ, আলোচনা, স্বপ্ন, দেশ পাল্টায় ফেলা, উল্টায় ফেলা, এগুলোর মধ্যেই আছে। কিন্তু এর মধ্যে যে অনেক জায়গার বিচারক বাদ দেওয়া হলো এবং নিয়োগ করা হলো, কোন নিয়মে, কোন প্রক্রিয়ায়, কোন নীতিমালা অনুযায়ী আপনি বলতে পারবেন না। কিন্তু তার মানে আগে যেভাবে হয়েছিল সেভাবেই হয়েছে, যোগ এবং বিয়োগ দুটো একইভাবে হয়েছে। এই সরকার এসে যদি অন্তত, আমি লোয়ার কোর্ট বাদ দিলাম, প্রশাসনের বিভিন্ন ক্ষেত্র বাদ দিলাম, অন্তত সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্টের অ্যাপিলেট এবং হাইকোর্ট ডিভিশনে নিয়োগটা যদি তারা একটা আদর্শিক উপায়ে করে দেখাতো, তাহলে মানুষ বুঝতো যে না, এই সরকার সত্যিই ন্যায় বিচার বিভাগের স্বাধীনতা চায়। সেটা কিন্তু আমরা দেখলাম না। এখন সংস্কার কদ্দূর কে করবে, কোন সরকার এসে এগুলো বাস্তবায়ন করবে, সেগুলো দেখার বিষয়। কিন্তু আলাদা সচিবালয় অবশ্যই দরকার এবং প্রধান বিচারপতির যে কর্তৃত্ব, তার যে নেতৃত্ব গোটা বিচার বিভাগে এবং তার অধীনস্থ অন্যান্য যারা বিচারক আছেন আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের, তাদের নিয়োগ, পদায়ন, আপনার পদোন্নতি, বরখাস্ত, যাই বলি না কেন, সব কিছু আপনার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে হওয়ার কথা। সেটি আবার ফেরত আসছে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে কারা থাকবেন? এখন তো ভূতের মধ্যে ভূত, সরিষার ভিতরে ভূত, এটার ভিতরে সমস্যা। তো আপনাকে আরেকটা প্রশ্ন করি, আমরা বিচার বিভাগের সংস্কার কমিশনের রিপোর্ট দিয়েছি একদিকে, অন্যদিকে দেখছি বিভিন্ন মামলা থেকে ঢালাওভাবে খালাস পেয়ে যাচ্ছে। এটি কিন্তু ডে ওয়ান থেকে শুরু হয়েছে। বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করে কিনা? অবশ্যই। এটা 8ই অগাস্ট এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা নতুন মামলা দেয়া এবং পুরনো মামলা প্রত্যাহার, দুইটার কোনোটার ক্ষেত্রে কোনো নীতিমালা আমরা দেখলাম না, জানলাম না। এবং অনেকগুলো মামলা বা মামলায় অভিযুক্ত বা মামলায় দোষী সাব্যস্ত ব্যক্তিদেরকে মুক্ত করার কোন প্রক্রিয়া কিভাবে হয়েছে আমরা জানি না। এক সময় যেমন গোটা বিচার বিভাগ, এই গত 16 বছরের কথা যদি বলি, আগেও ছিল কম, এই সময়টাতে বেড়েছে। পুরো বিচার বিভাগ সরকারের ইচ্ছায়, ইশারায়, হুকুমে, নির্দেশে চলতো। এখন তাহলে কার ইচ্ছায়, হুকুমে, নির্দেশে চলে? তার মানে হচ্ছে সবসময় যদি যারা ক্ষমতাবান, যারা শক্তিধর, যারা রাষ্ট্রের পরিচালনার দায়িত্বে আছেন, সরকারে আছেন, তাদের ভয়ে, তাদের ইচ্ছায়, তাদের চোখের দিকে না তাকিয়ে হলেও তাদের মনের কথা বিবেচনা করে যদি বিচার বিভাগ কাজ করে, তাহলে কোথায় আপনার স্বাধীনতা আসবে? আর বেঞ্চ, যেটা জহিরুল বলছেন, এরশাদ সাহেব অনেকগুলো যুগান্তকারী কাজ করে গেছেন। যতই আপনি তাকে স্বৈরাচার অমুক তুমুক বলেন না কেন, তার শাসনামল নিয়ে অনেক কিছু বলতে পারেন এবং যেগুলোর কারণে এরশাদ সরকারের পতন হয়েছিল আন্দোলনের মাধ্যমে, তার চেয়ে বহু খারাপই এরপরে অনেক সরকার করেছে। সেই জায়গায় না যাই, এরশাদের ওষুধ নীতি, এরশাদের উপজেলা পদ্ধতি এবং যেটি বাস্তবায়ন হয় নাই, ওই আদালতই আটকে দিয়েছিল। বিচার বিভাগ বিভিন্ন, একই প্রশ্ন আপনার কাছে বলি, বিচার বিভাগ তার মতো সংস্কার কমিশন রিপোর্ট দিয়েছেন, আবার অন্যদিকে আমরা দেখছি বিভিন্ন মামলায় 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায়, 10 ট্রাক অস্ত্র মামলায় ঢালাওভাবে খালাস, তারপরে আজকে শেখ হাসিনার হত্যা চেষ্টার মৃত্যুদণ্ডপ্রাপ্ত 9 জনসহ 47 আসামি খালাস। না, আপনি সংস্কারের কথা বলছেন, সংস্কারের রিপোর্ট জমা দিচ্ছেন, আবার ঢালাওভাবে খালাস করে দিচ্ছেন। একই প্রশ্ন, এতে কি বিচার বিভাগ প্রশ্নবিদ্ধ হচ্ছে না? হ্যাঁ, বিচার বিভাগের যে এটাকে বলা স্যাংটিটি বলা যায়, স্যাংটিটি হচ্ছে এক ধরনের পবিত্রতা বা বিচার বিভাগের স্বচ্ছতা। সেটা আপনি মনে করছেন যে আপাতত যে ইঙ্গিতগুলো আপনি দিচ্ছেন যে ইনডিসক্রিমিনেটলি
এই রায়ের মাধ্যমে আপনি কোনো ধরনের কোনো গুড থট বা কোনো ধরনের জাজমেন্ট, ওয়েল থট অফ জাজমেন্ট এটাকে না দিয়ে আপনি হয়তো অনেক মামলাকে শুধুমাত্র স্বৈরশাসকের সময় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই লেভারেজটা হয়তো দিচ্ছেন আপনি ইমিডিয়েট। কিন্তু আপনার মাথায় কি এটা আছে যে এর পরের ধাপে গিয়ে আপনি যখন একটা প্রসেস স্ট্যাবলিশ না করে এই সিদ্ধান্তগুলো নিচ্ছেন, এরপরে কি আপনি আপনার দক্ষতার প্রকাশ কি ঘটাতে পারবেন? আপনি যেই বিশৃঙ্খল অবস্থা থেকে উত্তরণের চেষ্টা করছেন, যে স্বৈরশাসন আপনি বাই পার্সন ক্লিন চিট দিয়ে দিচ্ছেন, আমি ধরেই নিলাম যে অমুকরা খালাস, কিন্তু ইনসিডেন্টটাকে ক্লিন চিট কিভাবে দেবেন? মানে কেউ ঘটনা এই ঘটনা মানে 21শে আগস্ট কি ঘটে না এই দেশে? 10টা অস্ত্র মামলার কি ঘটে না এই দেশে? আপনি এই ইনসিডেন্টটাকে ক্লিন চিট কিভাবে এই ইনসিডেন্ট আপনি ঠিকই বলেছেন, এই ইনসিডেন্ট বলেন বা বিচার বিভাগ এই রেসপন্সিবিলিটি নেওয়ার মতো গাটস যেটা বলবো, মেরুদণ্ড, যে স্পাইন, সেটা আমি এখনকার বাস্তবতায় আমি তাদের সমালোচনা করার জন্য করছি না। আমি বলছি যে ওভারঅলই আমাদের যে কোর যে পিলার্সগুলো আছে রাষ্ট্রের, এই কোর পিলার্সগুলো ফ্রেজাইল, ভঙ্গুর, দুর্বল, এবং এটা ক্রমশ দুর্বলতর হয়েছে। এখন আমি ওইটাই বলছি যে এই 3 মাসে 6 মাসে আপনি তাদেরকে মেরুদণ্ড, একজন বিচারপতিকে যদি বলেন যে আপনি স্বাধীন, আপনি এখন থেকে আজকে থেকে আপনি কোনো ধরনের প্রভাব ছাড়াই আপনি বিচার ডেলিভারি করতে পারবেন। আমরা বিচারপতি এন এনায়েতুর রহমানের কথা শুনতে পেয়েছি, উনি বলেছিলেন এক সময় শপথবদ্ধ রাজনীতিবিদ বলে আখ্যা দিয়ে সমালোচনার জন্ম দিয়েছিলেন, আপনার মনে আছে কিনা? তৎকালীন বিচারপতি এনায়েতুর রহমান এবং তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তাকে রাজনৈতিক তার দলের লোকজনের থেকে গিফট নিতে আমরা দেখেছি। এখন এই ধরনের একটা সংস্কৃতি থেকে, এই ধরনের সংস্কৃতির জন্য ডেফিনেটলি আমরা 15 বছরের স্বৈরশাসনকে অবশ্যই চিফলি প্রধানতভাবে আমরা দায়ী করছি। কিন্তু এটা তো একটা কালমিনেশন, এটা তো একটা প্রক্রিয়া, একটা চর্চার মধ্য দিয়ে আজকে এই জায়গার মধ্যে এসে উপনীত হয়েছে। এটা আপনি রিকগনাইজ করেন, আপনি এটা রিকগনাইজ করেন, অ্যাকনলেজ করতে হবে আপনাকে যে এটা কিন্তু একটা মেজর কালেকটিভ ফেলিয়ার, যে আমরা আমাদের বিচার বিভাগকে প্রতিষ্ঠা করতে পারি নাই, জনগণের প্রত্যাশার জায়গা অনুযায়ী আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে নাই, নির্বাহী বিভাগও পারে নাই, এমনকি আমাদের লেজিসলেটিভও পারে নাই। এখন আমরা বলবো যে অন্যান্য অঙ্গ কথা আসতেছে, আজকে মিডিয়ার কথা আসছে, মানে আমি বলবো যে প্রতিটা প্রতিষ্ঠানই আমরা মিজারেবলি ফেইল টু ডেলিভার, ইন অ্যাকর্ডেন্স উইথ এক্সপেকটেশন, লিভিং আপ টু দি এক্সপেকটেশন অফ আওয়ার পিপল, কমন পিপল। এখন ওই জায়গার মধ্যে আপনি বিচার বিভাগ তো হচ্ছে, আমি বলছি যে এটা হার্ট অফ দি অল সলিউশনস, হার্ট অফ দি অল আনসার্স অফ দি প্রবলেম, সব কিছুর উত্তর হচ্ছে বিচার বিভাগ। ওই বিচার বিভাগের যদি যে মানুষ যদি ফরিয়াদ করে যে না আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাকে আপনি বিচার দিন, ন্যায় বিচার দিন, যদি এটা এনশিওর করতে পারেন, তাহলে আপনি দেখবেন যে সমাজে আর কোথাও কোনো বঞ্চনা থাকবে না, কোনো প্রশ্ন থাকবে না। ওইটা আপনি দেখবেন যে অনেক কান্ট্রি, ইভেন টু সাম এক্সটেন্ট পাকিস্তানের মধ্যেও কিন্তু অনেক ক্ষেত্রে যুগান্তকারী রায় পাওয়া গেছে এবং তারা তাদের মেরুদণ্ড সোজা করে রায় দিতে পেরেছিলেন। আমরা ওই জায়গার মধ্যে দাঁড়ানোর জন্য আমাদের কিন্তু, আমি বলছি না যে এই 6 মাস, 1 বছর, 1.5 বছরের মধ্যে অন্তর্বর্তী সরকার আমাদের অনারেবল প্রফেসর ইউনূসের নেতৃত্বে যেটা কাজ করছেন তারা এটাকে দাঁড় করে দিতে পারবেন। এটার একটা কালেকটিভ, যেটা বলছে যে ওই যে জাতীয় ঐক্যমত্য, এই জায়গায় কি আসলে জাতীয় ঐক্যমত্য আছে? এই জায়গায় জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা যদি করতে না পারেন, যে আমরা রাইজিং অ্যাবাভ অল পলিটিক্যাল অ্যাফিলিয়েশন, আমরা এই 5টা জিনিসকে আমরা ঠিক করব রাষ্ট্রের। আপনি কেউ দেখছে 31 দফা, কেউ 50 দফা, কেউ 70 দফা, কেউ 86 দফা, এসব দফা বাস্তবায়ন করবেন কবে? আপনি কি বিলিভ করেন যে কোনো রাজনৈতিক সরকার আসলে এইসব দফা বাস্তবায়নের জন্য তারা অনেক উদ্গ্রীব থাকবেন? আপনি কি এটা বিলিভ করেন আজকের যে এই সংস্কার কমিশনগুলো রিপোর্ট দিয়ে যাচ্ছেন, কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসলে এগুলোর অ্যাকসেপ্টেন্স কতটুকু থাকবে? সেই জন্যই তো বলছি, যেটা বাস্তবায়নযোগ্য, রাজনৈতিক দলগুলোর কাছে, জনগণের কাছে তাদের কমিটমেন্ট দিতে হবে, তো দিতে হবে, কিন্তু ইনডিসক্রিমিনেটলি তারা কমিটমেন্ট দিয়ে তো লাভ নাই। তারা ধরেন যে আপনি 100টা কমিটমেন্ট দিল, আপনি একটা ইলেকশন ম্যানিফেস্টোতে আমরা মিডিয়া কয়জন তাদেরকে অ্যাকাউন্টেবল করি এন্ড অফ দিয়ার 10 ইয়ার, আর সেই সুযোগ তো গত 15 বছর তো আমরা পাই নাই, তাদেরকে তো প্রশ্নবিদ্ধ করাই যায়নি, শুধু তাদেরকে তেল বাজি করা হয়েছে। কিন্তু প্রতিটা রাজনৈতিক দলকে তো আপনার প্রশ্নের মুখোমুখি করতে হবে, সেজন্য বলছি যে মিনিমাম পসিবল অ্যাকাউন্টেবিলিটি থেকে ফিরে এসে আমরা শুনবো আপনার কাছে আরেকটা প্রশ্ন থাকবে, এই কমিশনগুলোতে কি রাজনীতিবিদদের রাখার দরকার ছিল কিনা? আমরা বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, আর এম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণের একটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আর এম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণী স্টুডিওতে আছেন নাজমুল আশরাফ এবং জহিরুল আলম। প্রিয় দর্শক, ধানমন্ডি 32 নম্বরের মিছিল নিয়ে প্রবেশ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এই বিষয়ে আরও জানতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফরহাদ উজ্জামান। আমরা সংযোগ স্থাপন
করলে আবারও যুক্ত হবে। আমরা আলোচনায় ফিরে যাচ্ছি। নাজমুল আশরাফ, জি, জনপ্রশাসন সংস্কার কমিশন যে রিপোর্টটি আজকে সাবমিট করেছেন, ওইখানে তারা সুপারিশ করেছেন দিল্লির মতো ঢাকায় মহানগর সরকার গঠনের সুপারিশ। না দেখেন, সিটি গভর্নমেন্টের আলোচনা আপনার মনে আছে কি না, যখন মেয়র হানিফ ঢাকা শহরে মেয়র নির্বাচিত হলেন, আনডিভাইডেড ঢাকা শহরে, তখন নাগরিক সেবা দেওয়ার ক্ষেত্রে তিনি যেই দাবিটা নিয়ে নির্বাচনে নেমেছেন এবং যেই দাবি উনি পুরো মেয়াদে করে গেছেন, তার দলের সরকারই সেটা পূরণ করে নাই। এরপরে আরও সরকার এসছে, কেউ পূরণ করে নাই। সিটি গভর্নমেন্ট যে কতটা প্রয়োজন নাগরিক সেবা নিশ্চিত করার জন্য, নাগরিক সেবার সাথে যুক্ত 54টি সংস্থা সরকারের, তাদের মধ্যে সমন্বয় করার জন্য, সেটি নিয়ে বহু আলোচনা, বহু কথা হয়েছে। ফলে সিটি গভর্নমেন্ট অবশ্যই দরকার শহরকে ভালো সেবা দেওয়ার জন্য। নগরপিতা যাদেরকে আমরা বলি, মেয়র এবং অন্য যারা জনপ্রতিনিধি আছেন, কাউন্সিলর, তাদের দায় দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য এটি খুব ভালো প্রস্তাব। বাস্তবায়ন হবে কিনা আমি জানি না, কারণ রাজনৈতিক দলগুলো ইতিপূর্বে যারা ক্ষমতায় ছিল কেউই এটা বাস্তবায়ন করে নাই। অনেক বেশি চাপ আসার পরে এক ধরনের সমন্বয় কমিটির কাজ আমরা দেখেছি। কিন্তু মেয়রের যে কর্তৃত্ব, মানে শহরের যা কিছু সব কিছু মেয়রের অধীনে, এবং মেয়রের অধীনে সকল সংস্থা কাজ করবে, পুলিশ সহ, সেই ব্যবস্থাটি উন্নত বিশ্বে আছে এবং তাদের শহর অনেক ভালোভাবে ব্যবস্থাপনা করা হয়, যেটা আমাদের এখানে হয় না। কিন্তু আপনি এই যে জনপ্রশাসনের কথা বলছিলেন, জনপ্রশাসন যেটি এখনও ব্রিটিশ আদলে পরিচালিত, জনপ্রশাসনের পদ পদবি, দায় দায়িত্বকে শুরু করে, তাদের চেইন অফ কমান্ড থেকে শুরু করে, তাদের মন মানসিকতা, তাদের সুযোগ সুবিধা, তাদের যা কিছু বলেন সব কিছু হচ্ছে সেই ব্রিটিশ আদলের শাসক শ্রেণীর হয়ে কাজ করার মতো উপযোগী। তাদেরকে কখনো জনবান্ধব করা গেল না, গণতান্ত্রিক করা গেল না, জবাবদিহি করা গেল না। যত সরকারের পতন হোক, যত সরকার আসুক যাক না কেন, তাদের কিচ্ছু হয় না। বিচ্ছিন্ন কিছু কিছু মানুষের বিরুদ্ধে হয়তো টুকটাক মামলা হয়। তারা সকল কর্তৃত্বের অধিকারী। রাষ্ট্রের সকল ক্ষমতার প্রধান অধিকারী হচ্ছে আমাদের আমলারা, আমাদের আমলাতন্ত্র। এই আমলাতন্ত্র ভেঙে জনবান্ধব প্রশাসন তৈরি করার জন্য আমাদের এই সংস্কার কমিশন কতটুকু ভূমিকা রাখতে পারবে এবং সেটি কতটা বাস্তবায়ন করতে পারবে। এত বড় একটি গণঅভ্যুত্থানের পরও আমলাতন্ত্রের যেই নমুনা আমরা দেখছি, নানানভাবে তাদের যে ভূমিকা আমরা দেখছি, এই সরকার তাদের কাছে অসহায় এক রকমের। সেই বাস্তবতায় পরিবর্তন তারা কতটা করে যেতে পারবেন না পরবর্তী সরকার এসে করবে। জহিরুল আলমকে একটা প্রশ্ন করেছিলাম, আপনার কাছে এই প্রশ্নটি করে আমরা জহিরুল আলমের কাছে যাব যে এই সংস্কার কমিশনগুলোতে পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ রাখা দরকার ছিল কিনা। নাজমুল আশরাফ, আমরা শুরু করার আগে যেটা বলেছিলাম, ধানমন্ডি 32 নম্বরে জড়ো হয়েছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। আমাদের সহকর্মী ফরহাদ ওখানে আছেন। ফরহাদ, সরাসরি আমরা চলে যাচ্ছি ধানমন্ডি 32 নম্বরে। দেখতে পাচ্ছি বিক্ষুব্ধ ছাত্র জনতা ধানমন্ডি 32 নম্বরকে ঘেরাও করেছে। আমরা জানতে পারি যে শেখ হাসিনা আজকে দিল্লি থেকে রাত 9টায় ফেসবুকে কোনো একটি লাইভে তার কথা বলার কথা ছিলেন। সেই রেশ ধরে বিক্ষুব্ধ ছাত্র জনতা ধানমন্ডি 32 নম্বর ঘেরাও করেন। আমরা একটু আলোচনা করতে চাই। নাজমুল আশরাফ, দেখছেন? দেখেন, আমরা তো অভ্যুত্থানের পরে এই উন্মাদতন্ত্র অনেকভাবেই দেখেছি বিকশিত হয়েছে। তার কতগুলো যৌক্তিক দাবিতে, কতগুলো অযৌক্তিক দাবিতে, সেটি যেমন একটা বিতর্কের বিষয়। আপনি এই 16 বছরের ফেসিবাদী সরকার পতন ঘটিয়েছে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে। এরপরে তাৎক্ষণিক যে প্রভাব 5 থেকে 8 তারিখ পর্যন্ত ঘটেছে, সেটি হচ্ছে এই অভ্যুত্থানের একটা মানে বাস্তবতা ছিল। ছাত্র জনতার মধ্যে সেই ক্ষোভ বিক্ষোভ, 16 বছরের দুঃশাসন, হ্যানত্যান, এই সব কিছুর একটা
প্রতিক্রিয়া আমরা ধরতে পারি। এরপরেও যখন বিভিন্ন জায়গায় এরকম উন্মাদনা চলে, সেটা সরকার, প্রশাসন, পুলিশ, নিরাপত্তা বাহিনীর ব্যর্থতা নিঃসন্দেহে। এখন 32 নম্বরে কিন্তু ওই সময়ই আগুন জ্বালিয়ে এটাকে শেষ করে দেওয়া হয়েছে। এখন যে কাঠামোটা টিকে আছে, দেয়াল, ভবন, সেটা কি ভাঙতে গেছে কিনা বুঝতে পারছি না। এখন শেখ হাসিনা বক্তব্য দেবেন প্রযুক্তি এবং আপনার সামাজিক মাধ্যমের সুবাদে, সেখানে তো সরকার বা বাংলাদেশের জনগণ কি করতে পারে? আটকাতে পারে? তার অনেক কর্মী বাহিনী আছে দেশে, অনেকে হয়তো আত্মগোপনে, অনেকে নানানভাবে ভার্চুয়াল জগতে আমরা সক্রিয় দেখি, সেখানে তাদের উদ্দেশ্যে তিনি বলবেন। সেটা কতটা ভালো মন্দ সেটি নিয়েও আলোচনা হবে। উনি এত কিছু করার পরও আবার কোন মুখে জনগণের সামনে এসে কথা বলছেন এবং কোনো দায় দায়িত্ব না নিয়ে, কোনো দুঃখ প্রকাশ না করে 16 বছরের যত অপকর্ম সেগুলোর কোনো ব্যাপারে অনুশোচনা নাই, এগুলো অনেক আলোচনা হয়েছে। জহিরুল আলমের কাছে যে নাজমুল আশরাফ, জহিরুল আলম দেখতে পাচ্ছেন। জি, আমার মনে হয় যে অন্তর্বর্তী সরকারের একটা যে স্ট্রং ম্যান্ডেট থাকা প্রয়োজন ছিল, হ্যাঁ, একটা মানে পুরো রাষ্ট্রকে গভর্ন করা এবং নর্মালসি তৈরি করা এবং সেখানে শৃঙ্খলা আনার ব্যাপারে সেই জায়গার মধ্যে কিন্তু তারা ক্রমশ একটা দুর্বলতার মানে আরও প্রকট হয়ে উঠছে। আমরা আগুন দেখতে পাচ্ছি। জহিরুল আলম, ধানমন্ডি 32 নম্বরের এই বাসায় আগুন চালিয়েছেন কিছু বিক্ষুব্ধ ছাত্র জনতা। মানে ঘোষণা দিয়ে গিয়ে যখন এরকম কাজ করে, এটা তো কোনো সুস্থ কাজ না। এবং এটা আমি জানি না, মানে রাজনৈতিক দিক একটা আছে, কিন্তু এই 32 নম্বর তো একটা ইতিহাস। আপনি সেই ইতিহাসে নানান পর্যালোচনা, ভালো মন্দ দিক নিয়ে কথা বলতে পারেন, আপনি একটা ইতিহাসকে বিলুপ্ত করে ফেলতে পারেন না। তো এরকম ঘোষণা দিয়ে এই বিক্ষুব্ধ ছাত্র বা জনতা ওখানে গেছে, এখানে আমাদের প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ, তাদের কি কোনো ভূমিকা নাই? হ্যাঁ, আমি সেটাই বলছিলাম যে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারের বিষয় হচ্ছে যে মানুষের জনজীবনে একটা স্বস্তি তৈরি করা। ধরেন এরকম সিটি সেন্টারের মধ্যে এরকম ছাত্র জনতা তাদের ক্ষোভ প্রকাশ করতে গিয়ে এই ধরনের কার্যক্রম করছে, সেখানে ল অ্যান্ড অর্ডার এনফোর্সিং এজেন্সি যে কাজটা ছিল সেই কাজটা অনুযায়ী হয়তো তাদেরকে নিবৃত্ত করতে পারে যে না, তার কিন্তু ইনডিসক্রিমিনেটলি যে কোনো ধরনের একটা মানে নিজের হাতে নিয়ে নেওয়া সব কার্যক্রমকে মানে মব রুলিং করা, এটা মনে হয় যে কিন্তু ডিস্টারবেন্স তৈরি করবে। যেমন আপনি দেখেন যে আপনার অফিসের সামনে তিতুমির কলেজের ছাত্ররা ইনডিসক্রিমিনেটলি তারা আন্দোলন করছে, রেল লাইন বন্ধ করে দিচ্ছে। আমাদের শেষ করতে হচ্ছে। ধন্যবাদ জহিরুল আলম, ধন্যবাদ নাজমুল আশরাফ। প্রিয় দর্শক, এই ছিল RRM স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণ। ডিবিসির সঙ্গেই থাকুন।